ঠোঁট কামড়ে হেসে বলে, এতই বিশ্বাস করো আমায়? বিশ্বাস করি কিনা জানি না, আমার কেন জানি না মনে হয় আপনি সাথে থাকতে কেউ স্পর্শও করতে পারবে না। বলেই ঠোঁট উল্টিয়ে হেসে দিল। যতই হোক আয়ান চৌধুরীর হবু বউ বলে কথা। বলেই আয়ান হেসে দিল। প্রিয়া আয়ানের বুকে কিল ঘুষি মারতে মারতে বলে উঠল, আপনি পচা কথা বলেন কেন? আমার কেমন কেমন যেন লাগে। আয়ান আরেকটু লজ্জা দেওয়ার জন্য দুষ্টুমি সুরে বলে উঠল, কেমন কেমন লাগে বউ? প্রিয়ার দিকে ঝুঁকে প্রিয়া এবার কেঁদেই দিল। আমি বাড়ি যাব। আয়ান কপাল কুঁচকে বলে উঠল, তাহলে এসেছো কেন? কপাল কুঁচকে। আপনি পচা কথা বলেন। আচ্ছা বাবা, সরি, আর বলবো না। বাধা। এটা বলেই আয়ান পেট চেপে হাসা শুরু করে দিল। প্রিয়া মুখ বেঁকিয়ে আয়ানকে ভেঙচি কাটলো। আচ্ছা চলেন তাহলে ওখানে বসি। আয়ান আর প্রিয়া উল্টো দিকে ঘুরে পিঠে পিঠ ঠেকিয়ে বসলো। চাঁদের কিরণে চারপাশটা ভরে আছে, চারিদিকে ছড়িয়ে রয়েছে হাজারো জোনাকি পোকা। তারা ভরা আকাশের দিকে তাকিয়ে আছে প্রিয়া আর আয়ান। প্রিয়া রাতের বেলায় এত সুন্দর জায়গায় আসেনি কোনোদিন। রাতে তো দূর, দিনের বেলায়ও বের হতে দেয় না প্রিয়ার মা। আয়ান একটু উঠে একটা জোনাকি পোকা ধরে প্রিয়ার দিকে এগিয়ে দিল। প্রিয়া ওটা হাতে নিতেই উড়ে চলে গেল। আয়ান এবং প্রিয়া দুজনেই ফিক করে হেসে দিল। তখনই হঠাৎ পেছন থেকে কেউ আয়ানকে লাথি মেরে ফেলে দিল আর প্রিয়ার চুলের মুঠি ধরে দাঁড় করালো। প্রিয়া ব্যথায় কুকিয়ে উঠল। আয়ান সামনে তাকাতেই চোখ রক্তবর্ণ ধারণ করলো। রাগে কপালের রগগুলো ফুলে উঠেছে। আয়ান উঠে গিয়ে সবার আগে প্রিয়াকে সেই লোকটি চুলের মুঠি ধরেছিল তার নাক বরাবর ঘুষি মারল। লোকটি ছিটকে পড়ল। সেখানে মোট 10 জন ছিল। আয়ানের দিকে আরো 2 লোক দৌড়ে এগিয়ে এলো। আয়ান দৌড়ে গিয়ে লোক দুটির হাত মুচড়ে ধরে পেট বরাবর লাথি মারল। এবার বাকিরা একসাথে আয়ানের দিকে তেড়ে এলো। আয়ান প্যান্ট থেকে বেল্ট খুলে সব কটাকে আয়ানের স্টাইলে মারতে শুরু করলো। পেছন থেকে হঠাৎ কেউ আয়ানকে ছুরি দিয়ে যেই আঘাত করতে যাবে অমনি আয়ান লোকটির হাত মুচড়ে ধরে লোকটির গলায় ছুরি চালিয়ে দেয়। এটা দেখে বাকিরা ভয়ে পালিয়ে যায় আর সেই লোকটির দেহটা পড়ে আছে। তখনই লোকটির পকেটে ফোন বেজে ওঠে। আয়ান লোকটির ফোন রিসিভ করতেই, কাজ খতম করেছিস তো? বেচারা এসেছিল আমার সাথে লাগতে। এই বলে অট্টহাসিতে ফেটে পড়ল জাফর সিকদার। কুত্তা শুধু ঘেউ ঘেউ করতে পারে, আর সিংহের একটা গর্জনে পুরো দুনিয়া কেঁপে ওঠে। আর তুই তোর পোষা কুকুরকে পাঠিয়েছিস সিংহের সাথে লড়াই করতে। আমার শুধু আফসোস হচ্ছে তোর উপর, এগুলোকে শুধু গিলাতেই পেরেছিস, বাট কোনো কাজ করাতে পারলি না। ওপাশ থেকে জাফর সিকদারের আছাড়ে ফোনটা ভেঙে ফেলল। আয়ান এক ঢিল দিয়ে নদীতে ওই লোকটার ফোন ফেলে দিল আর কাউকে ফোন দিয়ে বলল লাশটা সরিয়ে ফেলতে। আয়ান আর দেরি না করে প্রিয়ার কাছে দৌড়ে গেল। প্রিয়া এসব কাটাছেড়া একদম সহ্য করতে পারে না, তাই ভয়ে চোখ বন্ধ করে আছে আর বিড়বিড় করছে, আমাকে মারবে না, আমাকে আমাকে মারবে না, আমাকে মারবে না। এই প্রিয়া, প্রিয়া, আমি আছি তো, তোমাকে কেউ মারবে না। দেখো, আমার দিকে তাকাও। প্রিয়ার গালে হাত দিয়ে আয়ানের স্পর্শে আয়ানকে জড়িয়ে ধরে ঢুকরে কেঁদে উঠল প্রিয়া। আমাকে ছাড়বেন না প্লিজ, আমার খুব ভয় করছে। বলে আয়ানকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। আয়ান প্রিয়ার অবস্থা বুঝতে পেরে প্রিয়ার চোখে হাত রেখে বাইকের সামনে নিয়ে এলো যাতে এই লাশটা প্রিয়াকে দেখতে না হয়। এরপর আয়ান বাইক স্টার্ট দিয়ে রওনা হলো বাসার উদ্দেশ্যে। সারা রাস্তায় প্রিয়া আয়ানের কাঁধে মাথা রেখে চুপটি করে বসে রইল। আয়ান বাড়ি পৌঁছাতেই বাইক থামায়। এদিকে প্রিয়া আয়ানের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। আয়ান প্রিয়াকে ডাক দিতেই ঘুম ঘুম চোখে বাইক থেকে নেমে গেল প্রিয়া। আয়ান বাইক পার করে এসে দেখলো প্রিয়া এখনো একই জায়গায় দাঁড়িয়ে ঝিমুচ্ছে। আয়ান প্রিয়ার কাঁধে হাত রাখতেই প্রিয়া আয়ানের বুকের উপর লুটিয়ে পড়ে। আয়ান প্রিয়াকে কোলে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। এতক্ষণ মাথা নিচু করে ওদের জন্য অপেক্ষা আর চিন্তায় মগ্ন ছিল সবাই। আয়ান সবার সামনে দিয়েই প্রিয়াকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। ওদেরকে এভাবে আসতে দেখে সবাই দাঁড়িয়ে যায়।
সবাই কৌতূহল নিয়ে ওদের দিকে তাকিয়ে আছে, কিন্তু আয়ানকে কারো কিছু জিজ্ঞেস করার সাহস হচ্ছে না। প্রিয়ার থেকে না হয় সকালেই জেনে নেবে ওরা, এই ভেবে যে যার রুমে চলে যায়। সকালে ঘুম থেকে উঠে প্রিয়া ড্রয়িং রুমে প্রবেশ করতেই সবাই প্রিয়াকে কাল রাতে কোথায় গিয়েছিল, কি করেছিল, এটা ওটা জিজ্ঞেস করতেই থাকে। কাল রাতের কথা মনে পড়তেই প্রিয়া একটা ঢোক গিলে, তারপর স্বাভাবিকভাবেই বলল কাল রাতে ওরা একটু ঘুরতে বেরিয়েছিল। সবটা ওদের খুলে বলে শুধু মারামারি ব্যাপারটা চেপে যায়। বুঝলাম, কিন্তু তুই রুমে কিভাবে গেলি জানিস তো? কিভাবে এই আসলেই তো আমি তো বাইকে ছিলাম, তাহলে রুমে গেলাম কি করে? আয়ন ভাইয়ার কোলে করে, কারণ তুই তো ঘুমিয়ে গেছিলি। বলেই সবাই হেসে উঠল। এটা শুনে প্রিয়ার চোখ কপালে, লজ্জায় লাল হয়ে আছে প্রিয়া। ছি, সবার সামনে দিয়ে উনি এভাবে কোলে নিতে পারলো। এখন এরা কি ভাববে কে জানে। আজ জেসিকার গায়ে হলুদ, চারিপাশে হইচই, মেহমানে পুরো বাড়িটা গম গম করছে। তখনই বাড়িতে একটি মেয়ে প্রবেশ করলো। মেয়েটা আসতেই আয়ানের মা রুষা জেসিকা মেয়েটির দিকে এগিয়ে গেল। মেয়েটি সবাইকে জড়িয়ে ধরে হেসে হেসে কথা বলছে। মেয়েটি দেখতে অসম্ভব সুন্দর, হাসলে গালে টোল পড়ে, চুলগুলো কোমর পর্যন্ত। অনেক স্মার্ট একটি মেয়ে। রহিম চাচা মেয়েটির লাগেজ উপরে রুমে নিয়ে গেল। আচ্ছা আন্টি, আয়ান কোথায়? দেখছি না যে। চারপাশে চোখ বুলিয়ে। ভাইয়া তো রুমে ঘুমাচ্ছে। ইস, ভাইয়া যদি জানতো তুমি এসেছো, সারপ্রাইজ হয়ে যাবে। ওই ফাজিলটার ঘুম একমাত্র তুমি নষ্ট করতে পারো। যাও তো, ভাইয়াকে গিয়ে চমকে দিয়ে আসো। মেয়েটি আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে আয়নের রুমের দিকে পা বাড়ালো। এদিকে অবাক চোখে তাকিয়ে আছে প্রিয়া। আর মেয়েটাই বা কে জানতে রুষাকে জিজ্ঞেস করলো প্রিয়া। এই রুশো, এই মেয়েটা কে রে? ও, তোকে তো বলা হয়নি, ওটা হচ্ছে তিশা আপু, ভাইয়ার গার্লফ্রেন্ড। ভাইয়া বিদেশে ওদের ভার্সিটিতে দেখা হয়। শুনলাম প্রথম নাকি ওদের মাঝে লাইব্রেরিতে কী নিয়ে যেন ঝগড়া হয়েছিল, তারপর একে অপরের উপর সাপে নেউলে সম্পর্কে ছিল, আস্তে আস্তে বন্ধুত্ব, তারপর ভালো লাগা, এরপর ভালোবাসা। তিশা আপু ভাইয়া এক কেয়ারের নিচে ছিল। এখন লেখাপড়া শেষ আপুর। জেসিকা আপুর বিয়ের পর ওদের বিয়ের তারিখ ঠিক করা হয়েছে শুনলাম। মুহূর্তেই প্রিয়ার সব অনুভূতি ধুলায় মিশে গেল। মনের ভিতর অসহ্য যন্ত্রণা হচ্ছে প্রিয়ার। প্রিয়া অনেক কষ্টে নিজেকে শান্ত করে রুষাকে বলল, রুশো, তাহলে একসাথে তো দুটো বিয়ে খেতে পারবো। ঠিক বলছিস প্রিয়া, এইবার তোকে আমার কাছে অনেকদিন থাকতে হবে, তোকে সহজে ছাড়ছি না কিন্তু। বলেই প্রিয়া আর রুষা খিলখিলিয়ে হেসে উঠল। প্রিয়ার বুকের ভেতর ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু কেন বুঝতে পারে না প্রিয়া। প্রিয়া আর থাকতে পারছে না এখানে, ভেতরটা জ্বলে পুড়ে যাচ্ছে। তাই প্রিয়া রুষাকে বলল, আমি আমার রুমে যাচ্ছি, আম্মুর সাথে একটু কথা বলে আছি। তখনই রেহেনা বেগম রুষাকে বলে উঠল, এই রুষা, তোর ভাইকে কফিটা দিয়ে আয় তো। সকালবেলা কফি না পেলে জানিসই তো ছেলেটা কি করে। আমার তখন একটুও মনে নেই, নয়তো তখন তিশাকে দিয়ে পাঠিয়ে দিতাম। আম্মু প্লিজ, এখন আমি যেতে পারবো না, হাতে নেল পলিশ দিচ্ছি। প্রিয়ানাকে এখন উপরে যাবে, ওকে দিয়ে পাঠিয়ে দাও। বলেই আবার নেল পালিশ দেওয়ার মনোযোগ দিল। আমি না মানে আমি কেন? এখন কি ওই রুমে যাওয়া ঠিক হবে? প্রিয়া আর না করতে গিয়েও পারল না। এদিকে তিশা এসেই জানালার পর্দা সরিয়ে ফেলে। এতে আয়ানের ঘুমের মাঝে ভুরু কুচকায়। পরক্ষণে আয়ানের মুখে ফুটে ওঠে এক চিলতে হাসি। অস্পষ্ট স্বরে বলে উঠল, টিস্যু। তিশা এবার এগিয়ে গিয়ে আয়ানের বুকে একটু পরপর খোঁচা মারছে। আয়ান এক টানে তিশাকে নিজের বুকের উপর ফেলে বলে উঠল, আয়ান, হচ্ছেটা কি? ছাড়ো বলছে, দরজা খোলা, কেউ এসে পড়বে। আমার রুমে কারো আসার সাহস নেই। তা ম্যাডাম, আপনি নাকি বিয়েতে আসবেন না? আমার ননদের বিয়ে বলে কথা, আমি আসবো না? আর কেমন দিলাম সারপ্রাইজ। আয়ান কিছু বলতে যাবে, তখনই প্রিয়া রুমে ঢুকে পড়ল। তিশাকে আয়ানের বুকের উপর দেখে প্রিয়া মুখ ঘুরিয়ে নিল। হোয়াট ননসেন্স, নক করে আসতে পারো না? আসলে আমি দুঃখিত, দরজা খোলা ছিল তাই। বলে মাথা নিচু করে রইল।
তিশা চোখ বন্ধ করে বলে উঠল, কফিটা রেখে বের হয়ে যাও। প্রিয়া কফিটা রেখে এক প্রকার দৌড়ে বাইরে বেরিয়ে যায়। পেছন থেকে আয়ান প্রিয়াকে ডাকে, কিন্তু প্রিয়া শুনেও না শোনার ভান করে দৌড়। প্রিয়া চলে যেতেই আয়ান রেগে উঠে বলল, এটা কেমন ব্যবহার তিশা? ওই মেয়েটার জন্য এখন তুমি আমাকে জাজ করছো আয়ান? আয়ান কিছু না বলে পাশ কাটিয়ে ওয়াশরুমে চলে গেল। প্রিয়া এক প্রকার দৌড়ে এসে বালিশে মুখ গুজে বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এত কষ্ট কেন হচ্ছে প্রিয়ার জানা নেই। প্রিয়া নিজেকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু বেহায়া মন তো আর শান্ত হবার নয়। হঠাৎ প্রিয়ার নাকে এক চিরচেনা পারফিউমের গন্ধ আসে। প্রিয়া মাথা তুলে তাকাতেই তার অপরিচিত মানুষ স্বয়ং আয়ান তার সামনে দাঁড়িয়ে আছে। আয়ান ঠোঁট কামড়ে হাসে, পকেটে হাত গুজে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। প্রিয়া চটপট চোখ মুছে উঠে বসলো। আপনি এখানে? তার আগে বলো, তুমি কাঁদছো কেন? বলেই সোফায় পা তুলে বসলো। কই কাঁদছিলাম, বাড়ির সবার কথা মনে পড়ছে তাই খারাপ লাগছে। মিথ্যা বলছো কেন? তুমি যে তিশার জন্য জেলাস ফিল করছো আমি বুঝি না মনে করেছো? কি সব আবল তাবল বকছেন? আমি জেলাস হব কেন? তাছাড়া তিশা আপু আপনার হবু বউ। বুঝি। আর আমার মতো একজন হ্যান্ডসাম ইয়ং ছেলের প্রেমে পড়াটাই স্বাভাবিক। আল্লাহ, আর কত কি যে দেখব। আজকাল আমার জন্য পিচ্চি মেয়েরাও কাঁদে। গালে হাত দিয়ে, আপনার লজ্জা করছে না এসব বলতে? যখন তখন অন্য একটা মেয়ের রুমে আপনি ঢুকতে পারেন না। আপনি এখান থেকে যান, আপনার মুখটা আমার দেখতে ইচ্ছে করছে না। আপনার হবু বউ আছে, তাকে গিয়ে বলুন এসব কথা। তখনই হুড়মুড় করে রুষা আর তিশা ঘরে ঢুকলো। হায়ানের বাচ্চা, এত সুন্দর অভিনয় করলাম আর তুই 4,000 টাকা দিলি? আরো 1,000 বের কর, নয়তো খবর আছে। আয়ান কপালে হাত দিয়ে বলে উঠল, প্রিয়ার এখনো জানা বাকি আছে। যা, ভেবেছিলাম তোদের বাকি টাকাটা দিয়ে দিব, এখন সব টাকা মাইর, আর পাবি না। এদিকে সব শুনে প্রিয়া হতভম্ব হয়ে তাকিয়ে আছে। তিশা প্রিয়ার দিকে তাকিয়ে বলে উঠল, প্রিয়া, তুমি বলো না আয়ানকে আমাদের পাওনা টাকাটা দিয়ে দিতে। প্রিয়া বলে উঠল, মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তারপর রুষা বলে উঠল, আসলে তিশা আপু হচ্ছে আমাদের ফুপির মেয়ে, আর ভাইয়া বলেছিল আমাদের তোর সামনে ওই অভিনয়টা করতে, বিনিময়ে আমাদেরকে 5,000 টাকা দিবে। এদিকে আয়ান অন্যদিকে মুখ ফিরিয়ে মাথা চুলকাতে ব্যস্ত। আয়ান ভাবছে, যার কপালে এমন বোন আছে তার পদে পদে বিপদ আছে। তিশা প্রিয়ার মুখ ফিরিয়ে কানে ধরে সরি বলে হঠাৎ তিশা খপ করে আয়ানের পকেট থেকে মানিব্যাগ নিয়ে দিল দৌড়। ওরা চলে যেতেই আয়ান দরজা লক করে দিল। এদিকে প্রিয়া মারাত্মক লজ্জায় লাল হয়ে আছে। এখন প্রিয়া কেমন প্রতিক্রিয়া করা উচিত বুঝতে পারছে না। যদি আন্টির কাছে একবার প্রিয়া তিশার ব্যাপারে জিজ্ঞেস করতো তাহলে হয়তো আয়ান প্রিয়ার দুর্বলতা জানতে পারতো না। এদিকে আয়ান মুচকি হেসে আলতো করে প্রিয়ার দুগাল উঁচু করে ধরলো। সাথে সাথে প্রিয়া কেঁপে উঠল। সরি প্রিয়া রানী, আপনি যে এত কষ্ট পাবেন জানতাম না। আর কাল রাতে আমার ঘুম আসেনি। আমার হিংস্রতা দেখে যদি ভয় পেয়ে আপনি দূরে সরে যান, তাই এই নাটকটা সাজানো, আপনার প্রতিক্রিয়া বোঝার জন্য। এখন আমি আসি, আর এসে যাতে না দেখি মুখ ফুলিয়ে বসে আছেন। এই বলে আয়ান চলে গেল। আয়ান চলে যেতেই প্রিয়ার উড়াধুরা নাচ দেখে কে? সারাদিন প্রিয়া, তিশা আর রুষা খুনসুটি আর নাচ প্র্যাকটিস করে কাটিয়ে দিল। সন্ধ্যায় অবশেষে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হলো। চারিদিকে চলছে ফুল স্পিডে মিউজিক। আজ জেসিকাকে হলুদের শাড়ি আর কাঁচা ফুল দিয়ে সাজানো হলো। এদিকে রুষা, প্রিয়া, তিশা ম্যাচ করে শাড়ি ও তিনজন একই রকম ভাবে সেজেছে। প্রিয়া আর তিশা মিলে জেসিকা আপুকে স্টেজে বসিয়ে দিল। আয়ান আগে থেকেই নিচে ছিল। প্রিয়াকে দেখে হাঁ হয়ে গেল।
এদিকে প্রিয়া এই প্রথম আয়ানকে পাঞ্জাবিতে দেখে চোখ ফেরাতেই পারছে না। আয়ানের জিম করা বডিতে পাঞ্জাবিটা মানিয়েছে বেশ। প্রিয়াকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আয়ান প্রিয়াকে চোখ মেরে দেয়। এদিকে আয়ানের ফ্রেন্ড মারুফ প্রিয়াকে দেখে প্রথমে অবাক হলেও পরে রুষার থেকে সব জেনে নেয়। শুরু হয় হলুদের অনুষ্ঠান। রুষা, প্রিয়া আর তিশা তিনজন মিলে নাচতে শুরু করে দেয়। আয়ান এই প্রথম প্রিয়াকে এত সুন্দর করে নাচতে দেখে সবাই মিলে তিনজনের এত সুন্দর নাচ দেখে ভিডিও করা শুরু করে। এদিকে আয়ান আর তার বন্ধুরা মিলে ওদের দিকে ফুলের পাপড়ি ছোড়ে। প্রিয়া, তিশা আর রুষার নাচ শেষ হতেই মিউজিক থেমে যায় আর সবাই হাততালি দিতে থাকে। আয়ান আর তার বন্ধুরা মিলে স্টেজে উঠতে দেখে প্রিয়া, তিশা আর রুষা ওদের দিকে অবাক চোখে তাকিয়ে থাকে। আয়ান স্টেজে উঠতেই মিউজিক অন করতে হাতে ইশারা করে, সাথে সাথে মিউজিক অন হয়ে যায়। আয়ান আর আয়ানের ফ্রেন্ডদের নাচ দেখে কে স্টেজে বড় ধরনের একটা তুফান বয়ে যায়। বাকি মেয়েরা তো আয়ানের উপর মারাত্মকভাবে ক্রাশ খায়। প্রিয়া, তিশা আর রুষা এই প্রথম আয়ানের নাচ দেখে ফিদা হয়ে যায়। এদিকে আয়ান আর আয়ানের ফ্রেন্ডরা নেচে স্টেজ ভেঙে ফেলে। হঠাৎ আয়ান লাফ দিয়ে স্টেজ থেকে নেমে যায় আর ফোন নিয়ে বাইরে চলে যায়। তিশা প্রিয়াকে জিজ্ঞেস করলো, প্রিয়া রানী, আয়ান কোথায় গেল? কি জানি, ওনার মিনিটে মিনিটে মুড সুইং হয়, হয়তো জরুরি কোনো কাজে গেছেন। তখনই রুষা এসে তিশা আর প্রিয়ার গায়ে হলুদ ছুঁয়ে দিল। এদিকে প্রিয়ার কোনো কিছুতেই মন বসছে না, সবাই আনন্দ করতে ব্যস্ত, শুধু প্রিয়া দরজার দিকে তাকিয়ে আছে আয়ান ফিরবে এই আশায়। আধ ঘন্টা পর আয়ানকে দেখতে পেল প্রিয়া, তাই দৌড়ে গিয়ে আয়ানের গালে হলুদ ছুঁয়ে দিল। তখনই প্রিয়ার খেয়াল হলো আয়ানের চুলগুলো এলোমেলো হয়ে আছে, ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। তাই প্রিয়া আয়ানকে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনার? ঠোঁট কাটলো কি করে? আর ওভাবে কাউকে কিছু না বলে কোথায় চলে গিয়েছেন? কোথাও না প্রিয়া রানী, শুধু কয়েকটা অমানুষকে মানুষ বানিয়ে এসেছি। বলেই আয়ান গাল দিয়ে প্রিয়ার গায়ে হলুদ মাখিয়ে দিল। পরপরই আয়ান উপরে চলে গেল ফ্রেশ হতে। এদিকে প্রিয়া একটা ঢোক গেল। প্রিয়া বুঝতে পারছে আজকেও আয়ান মারামারি করে এসেছে, আজকেও আয়ান হিংস্র হয়ে উঠেছে। প্রিয়ার মনে নাড়া দিল, কারা আয়ানের পিছিয়ে এভাবে পড়ে আছে, প্রিয়াকে জানতেই হবে। এদিকে জাফর শিকদারের কানে এলো এবারও তার লোকেরা আয়ানের কিছু করতে পারলো না। সব কটাকে আয়ান আজ জীবিত ছাড়েনি। শুনেই জাফর শিকদার মদের বোতল ছুঁড়ে নামালো ফ্লোরে। জাফর শিকদার এবার প্রিয়ার ব্যাপারে খোঁজ নিতে বলে। জাফর শিকদার বুঝতে পারছে আয়ানের দুর্বলতা প্রিয়াতেই আছে। কান টানলে মাথা আসে বলেই জাফর শিকদার শয়তানি হাসি দিল। অবশেষে হলুদের অনুষ্ঠান শেষ হয়ে যে যার রুমে ঘুমাতে চলে গেল ক্লান্ত থাকায়। যাওয়ার আগে বাহিয়ার চোখ দুটো শুধু আয়ানকেই খুঁজে বেড়াচ্ছিল। এদিকে আয়ান আকাশের পানে তাকিয়ে সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে। পেছন থেকে মারুফ বলে উঠল, আয়ান ঘুমাবি চল, এত জেগে থাকলে শরীর খারাপ করবে। আয়ান দীর্ঘ একটা শ্বাস ফেলে বলে উঠল, যেদিন থেকে আমার প্রিয়তমাকে হারিয়েছি সেদিন থেকে আমার চোখে ঘুম নেই, এটা আমার নিত্যদিনের কাজ। তুই গিয়ে শুয়ে পড় যা। বাই দ্য ওয়ে, ওই পিচ্চি মেয়েটা কি খেয়েছে? কিরে, হঠাৎ ওই মেয়েটার খবর নিচ্ছিস যে? ভালোবেসে ফেলেছিস নাকি? এটা বলতেই আয়ান রক্তচক্ষু নিয়ে মারুফের দিকে তাকায়। কি বলিস এসব? ওই পিচ্চি মেয়েটার প্রেমে পড়বো আমি? কপাল কুঁচকে মারুফ আর কিছু না বলে গিয়ে শুয়ে পড়ল। এদিকে আয়ান আবার আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে তাচ্ছিল্যের হাসি দিল। এদিকে প্রিয়া রুমে এসে রুষা আর তিশার সাথে গল্প করে হাসাহাসি করছে। তখনই প্রিয়ার ফোন বেজে উঠল। ফোনটা নিয়ে ব্যালকনি চলে গেল। এই যে বন্ধুরা, শুনতে পাচ্ছ? এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে, তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস অফ এমডি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবা না, কেমন? ধন্যবাদ।